আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন আরেকটি ক্লাসে চলে আসলাম। রেওয়া মিলের 6 নম্বর সৃজনশীল প্রশ্ন। দোয়েল এন্টারপ্রাইজের 2017 সালের 31 ডিসেম্বর তারিখের বিভিন্ন হিসাবের যে নিম্নরূপ। আজকে আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। প্রথমে আমরা দেখে নেই আমাদের রেওয়া মিলে কি কি তথ্য দেওয়া আছে। দেওয়া আছে মূলধন, নগদ তহবিল, বিক্রয়, উত্তোলন, বহি ফেরত, অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, অগ্রিম বিজ্ঞাপন, প্রারম্ভিক মজুত পণ্য, আন্তঃফেরত, বন্ধকি ঋণ, ক্রয়, প্রাপ্য হিসাব, ভবিষ্যৎ তহবিল, আয়কর, বিলম্বিত বিজ্ঞাপন, সমাপনী মজুত পণ্য, প্রদেয় হিসাব। এবার দেখে নেই আমাদের সৃজনশীল প্রশ্নে কি কি তথ্য দেওয়া আছে। ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দোয়েল এন্টারপ্রাইজের যা রেওয়া মিল প্রস্তুত করো। গতে বলা হয়েছে দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করো। উপযুক্ত তথ্য হতে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে সমন্বিত ক্রয়টি নির্ণয় করতে হয় তা দেখে আসি। আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্নে সমন্বিত ক্রয় নির্ণয় করব। সমন্বিত ক্রয় নির্ণয় করার জন্য আমাকে যে ছকটি দেওয়া হয়েছে, দেখো হিসাবের নাম টাকা টাকা। আমাকে সমন্বিত ক্রয় করার জন্য এখানে সবার প্রথমে আমার লাগবে প্রারম্ভিক মজুত পণ্য, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 30,000 টাকা। তারপর হচ্ছে ক্রয় দেওয়া আছে 2,54,000 টাকা। সেখান থেকে বহি ফেরত বাদ দেওয়া হয়েছে 3,500 টাকা। এখন তোমার প্রশ্নে যদি বহি ফেরত থাকে তাহলে তুমি বাদ দিবা, অথবা যদি না থাকে তাহলে তুমি বাদ দিবে না। বহি ফেরতের আরেক নাম হচ্ছে ক্রয় ফেরত। যদি প্রশ্নে বহি ফেরত বা ক্রয় ফেরত থাকে তাহলে তুমি বাদ দিবে, যদি না থাকে তাহলে বাদ দেওয়ার দরকার নেই। আমাদের আছে যেহেতু আমরা বাদ দিলাম, বাদ দিয়ে আমরা যেটা পেলাম 2,50,500 টাকা। তাহলে প্রথমে ছিল 30,000 টাকা এবং পরে 2,50,500 টাকা। টোটাল আমরা যোগ করে পেলাম 2,80,500 টাকা। সেখান থেকে সমাপনী মজুত পণ্য আছে 15,500 টাকা। এটা বাদ দেওয়ার পর আমরা যেটা পেলাম সেটার নাম হচ্ছে সমন্বিত ক্রয় 2,65,000 টাকা। তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম সমন্বিত ক্রয়ের পরিমাণ হচ্ছে আমাদের 2,65,000 টাকা। চলো এবার আমরা খ নাম্বার সৃজনশীলটি দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, খ নাম্বার সৃজনশীল প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে দোয়েল এন্টারপ্রাইজের রেওয়া মিলটি প্রস্তুত করো। এখন রেওয়া মিল প্রস্তুত করার পূর্বে রেওয়া মিলে কি কি তথ্য দেওয়া আছে সেগুলোকে আমরা একটু দেখে নিব। চলো রেওয়া মিলের তথ্যগুলোকে আমরা দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, দোয়েল এন্টারপ্রাইজের রেওয়া মিলের প্রথম যেটা দেওয়া আছে মূলধন। মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, এটি ক্রেডিট হবে। তারপর দেওয়া আছে নগদ তহবিল সম্পদ, ডেবিট হবে। বিক্রয়, এটি আয়, ক্রেডিট হবে। উত্তোলন, এটি মালিকানা সত্ত্বের একটি এন্ট্রি এবং এটি ডেবিট হবে। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, এটি ক্রয়কে হ্রাস করে, যার কারণে ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত বা বহি ফেরত সাধারণত ক্রেডিট হয়ে থাকে, বিপরীত হয়ে থাকে। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া, এটি হচ্ছে দায়, আয় অগ্রিম দায়, যার কারণে এটি ক্রেডিট হবে। অগ্রিম বীমা সম্পদ, ডেবিট হবে। প্রারম্ভিক মজুত পণ্য ব্যয়, ডেবিট হবে। আন্তঃফেরত বা বিক্রয় ফেরত, এটি বিক্রয়কে হ্রাস করে, যার কারণে বিক্রয় যেহেতু ক্রেডিট সেজন্য আন্তঃফেরত বা বিক্রয় ফেরত এটি কি হবে, ডেবিট হয়ে থাকে। বন্ধকি ঋণ দায়, ক্রেডিট হবে। ক্রয় ব্যয়, ডেবিট হবে। প্রাপ্য হিসাব সম্পদ, ডেবিট হবে। ভবিষ্যৎ তহবিল তাহলে এটি দায়। আয়কর মালিকানা সত্ত্ব, কারণ এটি উত্তোলনের আরেকটি নাম এবং এটি ডেবিট হবে। বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ, ডেবিট হবে। সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। এবং সবার শেষে আছে প্রদেয় হিসাব, এটি দায় এবং ক্রেডিট হয়ে থাকে। চলো এবার রেওয়া মিলটিকে আমরা ছক আকারে কিভাবে দেখাবো সেটি দেখে নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমে যে লেনদেনটি দেওয়া আছে সেটি হচ্ছে মূলধন ক্রেডিট, এটি মালিকানা সত্ত্বের এন্ট্রি। দ্বিতীয় যে লেনদেনটি দেওয়া আছে নগদ তহবিল সম্পদ ডেবিট। তারপরে দেওয়া আছে বিক্রয় আয় ক্রেডিট 4,76,000 টাকা। তারপরে দেওয়া আছে উত্তোলন ডেবিট 15,300 টাকা। বহি ফেরত মানে এটি হচ্ছে ক্রয় ফেরত, ক্রেডিট 3,500 টাকা। অগ্রিম প্রাপ্ত বাড়ি ভাড়া অগ্রিম আয় মানে হচ্ছে দায়, এটি ক্রেডিট 8,000 টাকা। অগ্রিম বীমা সম্পদ ডেবিট 9,500 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় ডেবিট 30,000 টাকা। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত ডেবিট 11,000 টাকা। বন্ধকি ঋণ স্থায়ী দায় 1 লক্ষ টাকা। ক্রয় ডেবিট 2,54,000 টাকা। প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট 3,62,000 টাকা। ভবিষ্যৎ তহবিল দায়
ক্রেডিট 60,000 টাকা। সাধারণত সকল তহবিলগুলো ক্রেডিট হয়, শুধু নগদ তহবিল ডেবিট হয়। আয়কর, এটি উত্তোলনীর আরেকটি নাম, ডেবিট 9,200 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ, ডেবিট 25,000 টাকা। প্রদেয় হিসাব ক্রেডিট 41,500 টাকা। প্রদেয় হিসাব মানে হচ্ছে পাওনাদার হিসাব আর কি। তাহলে ডেবিট এবং ক্রেডিটের যোগফল পেলাম 8,70,000 টাকা। এই যে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ যখন মিলে যায় তাহলে রেওয়া মিলটি কি হলো, শুদ্ধ একটি রেওয়া মিল তৈরি হলো। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে ছক আকারে কিভাবে রেওয়া মিলটি প্রস্তুত করা হয়। এবার আমরা গ নাম্বার সৃজনশীলটি সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার সৃজনশীল আমাদেরকে বলা হয়েছে দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করো। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হলে আমাকে কি কাজ করতে হবে, চলো সেটি আমরা ছক আকারে প্রকাশ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার সৃজনশীলে দোয়েল এন্টারপ্রাইজের সমাপনী মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বের মধ্যে সাধারণত কি কি থাকে? মালিকানা সত্ত্বের মধ্যে থাকে হচ্ছে মূলধন থাকে এবং তার সাথে সকল ধরনের আয় যোগ করা হয়। এখানে সকল ধরনের আয় বলতে হচ্ছে মুনাফা জাতীয় আয়কে বোঝানো হচ্ছে, কারণ মূলধন জাতীয় আয় এখানে আসবে না। এরপরে এখান থেকে বাদ হবে মুনাফা জাতীয় ব্যয়গুলো এবং উত্তোলন সংক্রান্ত সবকিছু বাদ হবে, এবং সর্বশেষ যেটি উত্তর থাকবে তাকে আমরা বলবো সমাপনী মালিকানা সত্ত্ব বা মালিকানা সত্ত্ব। তাহলে আমাদের প্রশ্নে মূলধন দেওয়া আছে 1,90,000 টাকা, যেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলে থাকি। তারপর আয়সমূহের মধ্যে আমার কাছে আছে বিক্রয়, এবং বিক্রয় থেকে যেহেতু একটি বিক্রয় ফেরত বা আন্তঃফেরত দেওয়া আছে সেহেতু আমরা এটি বাদ দিলাম, বাদ দিয়ে 4,56,000 টাকা পেলাম। এখন যদি তোমার কাছে বা তোমার অঙ্কে অন্য যে অঙ্কটা তুমি করবা সেখানে যদি ফেরত না থাকে তাহলে বাদ দিবে না, সরাসরি কি করবা, মূলধনের সাথে যোগ করবা। এবং বাদ দেওয়ার পর যেটা আমরা পেলাম 4,56,000 টাকা, এবং পূর্বে ছিল মূলধন 1,90,000 টাকা। আমরা যোগ করে যে সর্বমোট অ্যামাউন্ট পেলাম 6,46,000 টাকা। সেখান থেকে আমরা বাদ দিলাম সমন্বিত ক্রয়। এখন সমন্বিত ক্রয়ের ক্যালকুলেশনটা আমরা ক নাম্বারে করে এসেছি, এবং তোমরা জানো সমন্বিত ক্রয় কিভাবে করতে হয়। প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় যোগ করতে হয় এবং সেখান থেকে সমাপনী মজুদ পণ্য কি করতে হয়, বাদ দিতে হয়। আমরা সমন্বিত ক্রয়ের যোগফলটা পেয়েছিলাম ক থেকে 2,56,000 টাকা। যেহেতু ব্যয়সমূহ কি করতে হয়, বাদ দিতে হয়, আমরা 6,46,000 থেকে 2,65,000 টাকা বাদ দিলে আমরা যে অ্যামাউন্টটি পেলাম সেটা হচ্ছে 3,81,000 টাকা। এবার এখান থেকে আমরা উত্তোলন সমূহ বাদ দিব। এখন উত্তোলন দুই ধরনের আছে, একটা হচ্ছে নগদ উত্তোলন যেটা রেওয়া মিলে সরাসরি দেওয়া আছে, আর একটি আয়কর হিসেবে দেওয়া আছে। তাহলে এই দুটো উত্তোলন আমরা যোগ করে টোটাল পেলাম 24,500 টাকা। এই টাকাটা বাদ দিলে আমরা টোটাল পাচ্ছি 3,56,500 টাকা। এটাই হচ্ছে আমাদের সমাপনী মালিকানা সত্ত্ব। আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে সমাপনী মালিকানা সত্ত্ব কিভাবে প্রস্তুত করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি খুব সহজেই সমাধান করতে পারলাম। আশা করি তোমরা খুব সহজেই উত্তরগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের উত্তরগুলো বুঝতে তারপরও কোনো সমস্যা হয় আমাদেরকে মেসেজ করবে, কমেন্ট করবে, আমরা খুব দ্রুত সম্ভব তোমাদের সমাধান করার চেষ্টা করব। আর যদি আমাদের ক্লাস তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।